নড়চড় হয়েছে, আমরা একটু বুঝবার চেষ্টা করি। জনাব সালাউদ্দিন আহমদ। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি আজকে শুনতে এসেছিলাম, কিন্তু যদি আপনারা আমাকে শুনতে চান বোধহয় একটু ধৈর্য লাগবে, কারণ অনেকগুলো প্রশ্ন উত্থাপিত হয়েছে। অনেকে আমাকে উদ্দেশ্য করেও কিছু জবাব দেওয়ার জন্য ইতিমধ্যে বলেছে। তা আমি বটম আপ করে যদি না বলি তাহলে আমার মনে থাকবে না। শেষের দিকে যেগুলো এসছে ওগুলো দিয়ে আমি শুরু করতে চাই। আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাই যে আমাকে আপনারা উপযুক্ত মনে করেছেন আজকে এগুলো কথা বলার জন্য। আর জনাব হাসনাত কাইয়ুম যেটা বলেছেন যে নেক্সট পার্লামেন্টে যে অ্যামেন্ডমেন্টগুলো এখানে আমরা প্রপোজ করছি সেগুলো অ্যামেন্ডমেন্ট করার এখতিয়ার আছে কিনা। তা আপনি আইনজীবী মানুষ, আপনি বলেন যে আর কোন ফোরাম বাংলাদেশে আছে কিনা যদি পার্লামেন্ট সেটা অ্যামেন্ডমেন্ট না করতে পারে। সেকেন্ড, হ্যাঁ, আমার ভাই আক্তার বলছে গণপরিষদ গঠিত হয় একটা নতুন সংবিধান প্রণয়নের জন্য অথবা সংবিধানের মেজর চেঞ্জ করার ক্ষেত্রে ক্যারেক্টার অফ দি কনস্টিটিউশন and nature of the constitution and basic structure of the constitution, জেন্টলম্যান আমি বলবো তিনটা জিনিস, এগুলো যখন পরিবর্তন করতে হয় তখন গণপরিষদ গঠন করা হয়। এবং সেটার ইনস্ট্যান্স কোথাও কোথাও আছে যে যেমন শ্রীলঙ্কায় পার্লামেন্ট ইলেকশনের পরে তারা 2 বছরের জন্য একটা ইনস্ট্যান্স আছে, গণপরিষদ রূপে কাজ করেছে এজ ওয়েল এজ পার্লামেন্ট, এবং সেই গণপরিষদের তারা কনস্টিটিউশন সেভাবে গৃহীত হয়েছিল। This is all about the Constituent Assembly. Secondly, আপনারা আমার ভাই সিনিয়র অ্যাডভোকেট শিশির মনির এর বক্তব্য শুনেছেন, একটা প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার করা যায় কিনা। এটা ইংরেজিতে ভালো ড্রাফট, এখানে জামায়াত ইসলামের পক্ষ থেকে লিখিত ড্রাফট আকারে 29 নম্বরে আপনাদের যে পত্র দিয়েছেন তার মধ্যে আমরা দেখছি সে বিষয়ে কথা বলছেন। আই ফিল প্রাউড অফ হিম যে ল ডিপার্টমেন্ট একজন খুব সুপার আইনজীবীর জন্ম দিয়েছে। তো কিছু বিষয় বললে আমি আশা করি আপনারা কিছু মনে করবেন না। এখানে জুডিশিয়ারির ক্ষেত্রে অ্যাডভোকেট শিশির মনির বলেছেন যে হাইকোর্টের ডিসেন্ট্রালাইজেশনের বিষয়ে পার্লামেন্টকে সেটা করতে পারে। হ্যাঁ, পার্লামেন্ট সেটা করতে পারে, তবে সেই ইন্টারপ্রিটেশনটা সুপ্রিম কোর্টের দেয়ার এখতিয়ার যে এটা আল্ট্রা বায়াস টু দি কনস্টিটিউশন অর নট। সেটা 8th অ্যামেন্ডমেন্টে দিয়েছে যে বাংলাদেশে ডিসেন্ট্রালাইজেশন অফ দ্য হাইকোর্ট এটাকে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করেছে। কিন্তু আপনারা এখানে যেভাবে ঐকমত্য হয়েছেন, সেদিন আমি নোট অফ ডিসেন্ট আকারে দিয়েছিলাম এবং 2 বার পার্সু করেছিলাম যে আপনারা এটা যখন প্রফেসর আলী রিয়াজ সাহেব প্রেসকে বলবেন, প্রথম দিন বলেন না, সেকেন্ড দিন আমাদের পার্সুয়েশনের কারণে বলেছে যে এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টকে আলোচনা করতে হবে যে সুপ্রিম কোর্ট কি বলে, আদারওয়াইজ এটা ইমপ্লিমেন্ট করা যাবে না। আমরা হয়তো পার্লামেন্টে সেই আইনটা পাশ করতে পারবো, কিন্তু পরের দিন সেটা চ্যালেঞ্জ হলে সেটা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়ে যেতে পারে। এখানে আমি মনোযোগ আকর্ষণ করব আপনাদের সকলের, যে আপনারা এখানে বলেছেন যে বেসিক স্ট্রাকচার অব দি কনস্টিটিউশন চেঞ্জ করার কোনো এখতিয়ার পার্লামেন্টের নাই। বেসিক স্ট্রাকচার চেঞ্জ করার এখতিয়ার পার্লামেন্টের আছে। সেই ক্ষেত্রে কিভাবে সেটা লেজিটিমেট করা হবে সেই ক্ষেত্রে আর্টিকেলগুলো বলা আছে যে প্রিয়াম্বল আর্টিকেল 8, 48, 56 and আর্টিকেল 142 ইটসেলফ, যেটা অ্যামেন্ডমেন্ট প্রসিডিউর বলা আছে। এখন আমরা প্রপোজ করেছি আর্টিকেল 58 ক এবং ক 2 পরিচ্ছেদ, মানে চ্যাপ্টার 2 ক 2 ক পরিচ্ছেদ হিসেবে পরিচিত, এগুলোকে যেন ইনক্লুড করা হয়, যাতে এইগুলো চেঞ্জের ক্ষেত্রে পার্লামেন্টের পাশের পরেও বিফোর দি সিগনেচার অফ দি প্রেসিডেন্ট এটা গণভোটে যেতে হবে। এটা হচ্ছে বেসিক স্ট্রাকচারের ক্ষেত্রে। বেসিক স্ট্রাকচারের ক্ষেত্রে আরো কিছু বিষয় বলা আছে, যেমন আপনি ডেমোক্রেসিকে বাদ দিতে পারবেন না। এটা বেসিক স্ট্রাকচার প্লাস ক্যারেক্টার অফ দি কনস্টিটিউশন, কারণ আমরা রাজতন্ত্রে ফিরতে পারবো না। এটা হচ্ছে ক্যারেক্টার অফ দি কনস্টিটিউশন।
nature of the constitution as well as basic structure. It is more than basic structure. এখানে আমরা যেতে পারবো না, সেই ইখতিয়ার পার্লামেন্টেরও নাই। এখন জুডিশিয়ারির ক্ষেত্রে বলেছে প্রফেসর বোরহানুদ্দিন যে জুডিশিয়ারি কনস্টিটিউশনের ইন্টারপ্রিট করার পরে, আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করার পরে সেটা লেজিসলেচার যতক্ষণ অ্যাকসেপ্ট না করছে সেটা লেজিসলেশনের এখতিয়ার থাকছে কনস্টিটিউশনে। এই তো ইন্ডিয়ান কনস্টিটিউশন রেফারেন্স দিয়েছেন। এখানে দুইটা বিষয় আছে, আপনারা আর্টিকেল 7 ক এবং খ এর ক্ষেত্রে এখানে বলেছেন এটা আল্ট্রা বায়াস টু দি কনস্টিটিউশন, আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার্ড হয়েছে, বাট এটা এখন কনস্টিটিউশনে আছে। যখন নেক্সট পার্লামেন্টে এটা ডিলিট না করবে ততক্ষণ পর্যন্ত এটা কনস্টিটিউশনে থাকবে। এখানে আমি একটু প্রফেসর রানার সাথে ডিফার করছি যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের সেই প্রভিশনগুলো এবং তাদের যে প্র্যাকটিস সেটা আমরা প্র্যাকটিস করতে হবে এমন কোনো কথা নাই। কারণ এই ক্ষেত্রে এই যেমন আমরা মনে করি যে ডক্ট্রিন অফ এক্লিপস যেটা হয়েছে 15th অ্যামেন্ডমেন্ট কেসে, হাইকোর্ট যেটা জাজমেন্ট দিয়েছে যে 15th অ্যামেন্ডমেন্টের সেই দফাগুলো আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করা হলো, অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্টের লেজিটিমেসি আসলো এবং সেটা রিইনস্টেট হলো। রিইনস্টেট তখন হবে যেহেতু 13th অ্যামেন্ডমেন্ট চ্যালেঞ্জ হয়ে আছে, এখনো রিভিউতে শুনানি চলছে, সেটা হবে ডক্ট্রিন অফ এক্লিপস অনুসারে পার্লামেন্টের আইন পাস না করা সত্ত্বেও সেটা রিইনস্টেট হবে। রিইনস্টেট হবে কেয়ারটেকার গভর্নমেন্ট, কিন্তু তারপরেও এখানে আমার চাইতে বিদ্যান আইনজীবীরা আছেন, তারপরেও বলছি পার্লামেন্টে সেটা আবার অ্যাকসেপ্ট করতে হবে। যেহেতু বিল পাসের মধ্য দিয়ে সেটা আসবে, একবার রিইনস্টেট হলো, যেহেতু এটা পার্লামেন্টে আগে ছিল, যেহেতু একবার বিলুপ্ত হলো, সেটা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হলো, সেই জন্য আবার লেজিসলেচারের ক্ষমতা আছে এবং সেটা করতে হবে, পার্লামেন্টে সেটা আবার অ্যাকসেপ্ট করতে হবে আর বিলের মধ্য দিয়ে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে। তবে আমরা যদি এখন মনে করি যে 15th অ্যামেন্ডমেন্ট সেটা যেহেতু আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়ে গেছে সুতরাং রিইনস্টেট হলো কিনা, এখনো হয়নি, যেহেতু 13th অ্যামেন্ডমেন্টটা এখনো চ্যালেঞ্জড হয়ে আছে, সেটা যদি জনগণের পক্ষে আসে রিইনস্টেট আমরা ধরতে পারবো ডক্ট্রিন অফ এক্লিপস অনুসারে। ইভেন দেন লেজিসলেচারের ক্ষমতা হচ্ছে, লেজিসলেচারকে জুডিশিয়ারি কখনো ডিকটেট করতে পারে না, সেটা লেজিসলেচারের ক্ষমতা, সেটা আবার লেজিসলেশনটা আনতে হবে, তারপরে সেটা সেন্ট পারসন হবে। অলদো আমরা জুডিশিয়ারির ক্ষেত্রে যদি বলি যে এটা রিইনস্টেট হলো কিনা, বলা যাবে রিইনস্টেট হয়েছে, বাট পারফেক্ট তখন হবে যখন নেক্সট লেজিসলেশনটা করা হবে ইন দ্য লেজিসলেচার। এটাই হচ্ছে লেজিসলেচারের ক্ষমতা, কারণ জুডিশিয়ারি, এক্সিকিউটিভ এবং লেজিসলেচার তার কনস্টিটিউশনাল বাউন্ডারির মধ্যেই থাকতে হবে। জুডিশিয়ারি কখনো ডিকটেট করতে পারবে না যে এই আইনটা আপনারা করবেন, করতে বাধ্য করবেন, সাজেস্ট করতে পারবে যে এটা নাল এন্ড ভয়েড হয়ে গেছে, সুতরাং পরবর্তীতে লেজিসলেচারে গিয়ে সেটা আবার অ্যাকসেপ্ট করতে হবে। এখন কথা উঠলো, আমি অত একাডেমিক ডিসকাশনে যেতে চাই না, যে আমরা এখানে এগ্রিড হলাম, অনেকে প্রশ্ন করেছেন তার মানে কি সেটা পাস হয়ে গেছে? এখানে আমরা অ্যামেন্ডমেন্টগুলো এগ্রিড হলাম, যেগুলো কনস্টিটিউশন আমরা অ্যাডপ্ট করতে চাই, সেটা এগ্রিমেন্ট, পলিটিক্যাল এগ্রিমেন্ট, কনসেনসাস, ন্যাশনাল কনসেনসাস, ব্রডার কনসেনসাস। যদিও এখানে আমরা সবাই পুরা জাতিকে রিপ্রেজেন্ট করি, এটা বললে অশুদ্ধ হবে, কারণ বাংলাদেশের সব পলিটিক্যাল পার্টি মিলেও সমগ্র জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে, এটা থিওরিটিক্যালি ঠিক নয়। কারণ সমগ্র জনগোষ্ঠী যখন কনসেন্ট দিবে পার্লামেন্ট ইলেকশনের মধ্য দিয়ে, তখন সেটা তাদের কনসেন্ট হবে। আমরা কোন পলিটিক্যাল পার্টি 1%, 2%, 40% লোককে রিপ্রেজেন্ট করতে পারি, কিন্তু সেটা অফিসিয়ালি, লিগালি, থিওরিটিক্যালি তখনই লেজিটিমেট হবে যখন মানুষ তার, জনগণ তার সোভারেইন পাওয়ারটা প্রয়োগ করবে ভোটের মাধ্যমে। এটাই হচ্ছে সুপ্রিমেসি অব দি পিপল। অবশ্য আমাদের আর্টিকেল 7 বলা আছে 1-এ যে সুপ্রিমেসি অব দি কনস্টিটিউশন, এটা আমাদের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি রূপে প্রিয়াম্বলে বলা আছে 4th প্যারাগ্রাফে যে এই সংবিধানকে জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি হিসাবে এর প্রাধান্য অক্ষুণ্ণ রাখতে হবে। আবার এগেইন সেটা আটার করা হয়েছে আর্টিকেল 7-এর সাবসেকশন 2-তে,
যে জনগণের অভিপ্রায়ের পরম ব্যক্তিরূপে এই সংবিধান হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন, এগুলো বলা আছে। কিন্তু সেই অভিপ্রায়টা এখানে যারা বলছেন, বক্তৃতা দিচ্ছেন যে অভিপ্রায়ের মূলে আমরা এখানে এসেছি, অভিপ্রায় চূড়ান্ত আইন, সেই অভিপ্রায়টা যখন কনস্টিটিউশনে এমবডিড হবে জনগণের অভিপ্রায় হিসাবে, তখনই সেটা মান্য হবে। তার আগ পর্যন্ত আমার অভিপ্রায় আমি এখানে প্রকাশ করতে পারি, আমাদের কেউ প্রেস ক্লাবের সামনে অভিপ্রায় ব্যক্ত করতে পারে, কেউ মুক্তাঙ্গনে করতে পারে। সেটা অভিপ্রায়টা তখনই কনস্টিটিউশনে এমবডিড হবে যখন সেটা পার্লামেন্টের অ্যাকসেপ্ট হয়ে যাবে অভিপ্রায় হিসেবে, তখন সেটা প্রতিবাদ হবে, তখন সেটা মান্য করতে বাধ্য হবে। তাছাড়া যদি আমরা প্রত্যেকেই বলি যে এটা জনগণের অভিপ্রায়, ওইটা জনগণের অভিপ্রায়, আমরা প্রত্যেকে এখানে 30টা 29টা দল আছে, আমরা অভিপ্রায় বিভিন্নভাবে প্রকাশ করতে পারি এবং প্রত্যেকেই বলতে পারি এটা জনগণের অভিপ্রায়, সেটা তখন পর্যন্ত লেজিটিমেসি পাবে না। এখন আমার বক্তব্য হলো, যেহেতু আপনারা সারাদিন দীর্ঘ বক্তৃতা দিয়েছেন, অনেকগুলো জিনিস মানে অ্যাড্রেস করতে হচ্ছে, আপনারা দয়া করে বিরক্ত হবেন না। আমার ভাই শিশির মুনির সাহেব বলেছেন যে স্প্রেডশিটে 166টা মতামতের ক্ষেত্রে যে চয়েসগুলো দেওয়া হয়েছিল ওইটা কিভাবে গৃহীত হবে, এই সনদের বাস্তবায়ন কিভাবে হবে সেটার জন্য টিকমার্ক দেওয়া হয়। সরি, আমরা এটার সাথে ডিসএগ্রি করেছিলাম যে স্প্রেডশিটের মধ্য দিয়ে কিছুটা বিভ্রান্ত সৃষ্টি হয়েছে, সেই জন্য আমরা পূর্ণাঙ্গ সুপারিশের উপরে মতামত দিয়েছি এবং আলোচনাও করেছি সেভাবে। তো সেই জন্য ওখানে চয়েসগুলো দেওয়ার এখতিয়ার এই কমিশনের ছিল না, কারণ কিভাবে ডিসাইড হবে না হবে সেটা তো আলোচনার ভিত্তিতে হইতে হবে। তখন ওনারা এক পর্যায়ে বলেছিলেন যে আসলে স্প্রেডশিটটা দেওয়াটা আমাদের কিছুটা সুবিবেচিত হয়নি, সেই জন্য আমরা পূর্ণাঙ্গ সুপারিশগুলোর উপর আলোচনা করেছিলাম। এই অ্যান্সার এখানেই শেষ করি। 106 সম্পর্কে তাও অ্যাডভোকেট শিশির মুনির বক্তৃতা দিয়েছেন, আমি খুব এনরিচড হয়েছি। আমি মনে করি 106 অনুসারে যে কনস্টিটিউশনের অ্যাডভাইজারি রোল, মানে সুপ্রিম কোর্টের যে অ্যাডভাইজারি রোল অ্যাপিলেট ডিভিশনের, সেই বিষয়ে বর্ণনা করা আছে। এখানে বলেছে যদি রাষ্ট্রে এমন কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপিত হয় অথবা হতে পারে যা অতীব জনগুরুত্বপূর্ণ, যেটার বিষয়ে রাষ্ট্রপতি অ্যাডভাইস চাইতে পারে রেফারেন্সের মাধ্যমে সুপ্রিম কোর্টের কাছে, সেই বিষয়ে উপযুক্ত শুনানির মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট মতামত দিতে পারে। সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশন হেডেড বাই চিফ জাস্টিস মতামত দিয়েছে এবং সেই অর্ডারটা আমাদের কাছেও আছে যে অ্যাটর্নি জেনারেলকে শুনেছেন, হার্ড অ্যাটর্নি জেনারেল বলা আছে। তা এখন যদি অ্যাটর্নি জেনারেল বাইরে আর কাউকে শুনতে চাই সেটা তাদের এখতিয়ার। এখন 106 এর সেই ডিসিশনের যদি আমরা কোয়েশ্চেন তুলি তাহলে লেজিটিমেসি অফ দি গভর্নমেন্ট থাকে না। আর সেটা রিভিউর কথা বলা হয়েছে, রিভিউ করার জন্য উপযুক্ত ফোরাম কোনটা, সেটাও তো সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন হেডেড বাই চিফ জাস্টিস। এখন সেটা রিভিউ যদি কেউ করতে চাইলে সেটা কনস্টিটিউশনে কোথাও অ্যালাউ করেছে কিনা জানি না, হয়তো আর্টিকেল 102 অনুসারে যাওয়া যেতেও পারে, বাট ইট ইজ নাও ফ্যাক্টাম ব্যালেট, যে ঘটনাক্রমে সিদ্ধ, এটা একটা আইনের টার্ম। এখন যদি সেই ফ্যাক্টাম ব্যালেটকে আমরা মেনে না নিই তাহলে টোটাল লেজিটিমেসি অফ দি গভর্নমেন্ট নিয়ে কোয়েশ্চেন হবে, ফরমেশন অফ দি রিফরমেশন কমিশন গুলো কোয়েশ্চেন হবে, ফরমেশন অফ দি ন্যাশনাল কনসেনসাস কমিশন কোয়েশ্চেন হবে। সেই ক্ষেত্রে আমাদের এই আলোচনাগুলো আর কোনো দরকার হবে না। আমার মনে হয় যে রাষ্ট্রের স্টেবিলিটির জন্য আমরা যদি সব বিষয়ে এভাবে কোয়েশ্চেন তুলি, আর বোধহয় চাচ্ছেন না তাহলে হয়তো আমাদের জন্য এটা কল্যাণকর কিছু হবে না। আমরা একটা জায়গায় এসছি, সেখানে জনগণের অভিপ্রায় নিয়ে আমরা কথা বলছি। গণ অভ্যুত্থান, আমরা কেউ কেউ এটাকে বিপ্লব বলতেও পছন্দ করছি, অবশ্য আমি বিপ্লব বলি না, কারণ বিপ্লবের মধ্য দিয়ে সামাজিক এবং অর্থনৈতিক স্ট্রাকচার টোটাল চেঞ্জ হতে হয়। এটা শুধু একটা সরকারের পতন হয়েছে, এটা অটোক্রেসির পতন হয়েছে। তো এই গণ অভ্যুত্থানের জনগণের অভিপ্রায় অবশ্যই ব্যক্ত হয়েছে। সে অভিপ্রায়টা ছিল এই যে আমরা ভোটের অধিকার ফেরত চাই, গণতান্ত্রিক অধিকার ফেরত চাই, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা চাই। চাকরির বৈষম্য নিয়ে যেহেতু শুরু হয়েছিল, পরবর্তীতে তার সাথে যুক্ত হয়েছে আমরা রাষ্ট্র কাঠামোর সংস্কার চাই। কোনটা ভালো? রাষ্ট্র কাঠামোর সংস্কার চাই, দ্বিমত নাই। সেই রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য
আমরা আমাদের দলের পক্ষ থেকে এই সরকার গঠিত হওয়ার আরো 1.5 বছর আগে তো আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি, এবং তখন ফেসিবাদের পতন কখন হবে, কিভাবে হবে সেটা আমরা জানতাম না। তো সেই সংস্কারের সাথে আমরা একমত, এবং এখানে অনেকগুলো সংস্কার আছে যেগুলো 31 দফার সাথে হুবহু মিল অথবা তার সাথে সামঞ্জস্যপূর্ণ। আর এমন কিছু সংস্কার আছে যেগুলো এখানে আসেই নাই, যেগুলো আমাদেরকে করতে হবে, যেগুলো আমাদের ন্যাশনের প্রতি কমিটমেন্ট আছে, সেই বিষয়ে আমরা একমত। তো প্রশ্ন হচ্ছে এই সংস্কারগুলো যেগুলো আমরা এগ্রিড হয়েছি, এগুলোর বাস্তবায়ন কি হবে, এই তো গোড়ার প্রশ্ন। এখন আসি তাহলে শেষের দিকে যেটা বলা হয়েছে আর কি, এক্সট্রা কনস্টিটিউশনাল স্টেপস, যেটা আমার ভাই বললেন যে 57 আর্টিকেল অলরেডি অ্যাব্রোগেটেড। আমি জানি না কিভাবে অ্যাব্রোগেটেড হলো, কারণ জুডিশিয়ারি সে বিষয়ে কোনো ইন্টারপ্রিটেশন দেয় নাই। এটা আমরা যদি মনে মনে ধরে নিই সেটা ধরতে পারি, বাট এটা আমার মনে হয় বলাটা কতটুকু যৌক্তিক আর একটু চিন্তা করতে হবে। আমরা কন্টিনিউয়েশন অব দি কনস্টিটিউশন আছি, এই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্যই আর্টিকেল 106 এর অ্যাপ্লিকেশন হয়েছে। এখন যদি বলে যে আমরা সাংবিধানিক ধারাবাহিকতায় নাই, তাহলে সেই ডিবেটে আলাদা করতে হবে। যদি সাংবিধানিক ধারাবাহিকতায় না থাকি, বাকি সবকিছু কিন্তু অবৈধ হয়ে গেল। যদি সাংবিধানিক ধারাবাহিকতায় আছি, তাহলে আমরা আলোচনা করতে পারি। সাংবিধানিক ধারাবাহিকতা যদি না থাকে, তাহলে উপদেষ্টা পরিষদ অবৈধ হয়ে যাবে। যদি সেটা অবৈধ হয়, বাকি সবকিছু থেকে উৎপত্তি যা হওয়া হয়েছে সেগুলো সব অবৈধ হয়ে যাবে। যদি আমরা কনস্টিটিউশনের কন্টিনিউশনে না থাকি, সেটা আগে ডিসাইড করতে হবে। আমি আসি এটা এস্টাবলিশ করার পক্ষে, কারণ আমরা সাংবিধানিক ধারাবাহিকতা যে রক্ষা করে কনস্টিটিউশন অনুসারে এই সরকার গঠিত হয়েছে, সেই সরকার ঐকমত্য কমিশন পর্যন্ত এসছে, সংস্কার কমিশন হয়ে, এগুলো চিফ অ্যাডভাইজারের এখতিয়ার। কারণ প্রধান নির্বাহীর এখতিয়ার আছে যে কোনো কমিশন গঠন করে অ্যাডভাইস দেওয়ার জন্য, রিকমেন্ডেশন দেওয়ার জন্য। এখন আমরা এখানে আলোচনা করছি, সেটা মেনেই তো করছি। সেটা আলোচনার প্রথম দিনেই তো আমরা বলতে পারতাম যে এটা কিভাবে গঠিত হলো, এই সংস্কার কমিশন কিভাবে গঠিত হলো, কেন হলো, কারা করলো, এখতিয়ার কি, সে প্রশ্ন তো কেউ তুলি নাই আমরা। দেখা যাচ্ছে আমি মোটামুটি প্রত্যেক বিষয়গুলো একটু টাচ করার চেষ্টা করেছি। এখন দেখা যাচ্ছে লাস্টে যে বিষয়টা এসছে, যে প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার 2025 নামে একটা ড্রাফট জামাত ইসলামের পক্ষ থেকে দেয়া হয়েছে, সেটা পড়লাম। রেফারেন্স হিসাবে ওনারা বলেছেন, আমি ওইসব দলের নাম নিয়ে বলাটা উচিত হচ্ছে না, যদিও সবার সামনে আছে, এই জন্যই বললাম আর কি। আপনারা কিছু দয়া করে কিছু মনে করবেন না। প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার একটা হয়েছিল, তার আগে বাংলাদেশের প্রথম আইন হয়েছে আর্টিকেল 151-এ। আপনারা দেখবেন, আপনারা লয়ার বলে আমি ধারাগুলো উল্লেখ করছি, আর্টিকেলগুলো। বাংলাদেশের ফার্স্ট আইন হচ্ছে দি কন্টিনিউয়েন্স laws continuance enforcement order 1972 dated 10th April 1971 sorry 10th April. Second law হচ্ছে the provisional constitution of Bangladesh order 1972. কখন হয়েছিল? যখন কনস্টিটিউশন ছিল না, যখন রাষ্ট্র গঠন করা হয়েছে, এই ঘোষণা দেওয়া হয়েছে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের মাধ্যমে। তাদের সোর্স অফ পাওয়ার ছিল, তখনকার গণপরিষদ নিজেদেরকে গঠন করিল, এবং ইন্ডিপেন্ডেন্স ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের মাধ্যমে গণপরিষদ নিজেদেরকে ঘোষণা করে এই ভূখণ্ডের জন্য যারা নির্বাচিত হয়েছিল, যদিও পাকিস্তানের জন্য। তারপরেও সেই ইলেকশনের প্রধানতম উদ্দেশ্য ছিল একটা কনস্টিটিউশন ফ্রেম করা। যেহেতু সেই পার্লামেন্ট কল করার পরেও সেটা পেন্ডিং করে দেয়া হলো, তখন নিজেদেরকে এই গণপরিষদ গঠন করা হলো, এবং যেহেতু একতরফা যুদ্ধ ঘোষণা করা হয়েছে, সেজন্য নিজেদেরকে রাষ্ট্র হিসাবে ঘোষণা দেয়া হলো। সেই গণপরিষদের মাধ্যমে সোর্স অফ পাওয়ার হিসাবে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিপরিষদ গঠন করার ক্ষমতা দেওয়া হলো।
এবং তাদেরকে নির্বাহী ক্ষমতা, আইন প্রণয়নের ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমতা প্রদর্শনের ক্ষমতা সহ সার্বিক ক্ষমতা দেওয়া হলো। তার উপর ভিত্তি করে পরবর্তীতে প্রেসিডেন্ট অর্ডারের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়েছে এবং ততদিন পর্যন্ত প্রেসিডেন্ট অর্ডার অনুসারে রাষ্ট্র পরিচালিত হয়েছে যতদিন পর্যন্ত 1973 সালে সংসদ নির্বাচন হয়ে, অধিবেশন হয়ে, স্থগিত হয়ে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারির ক্ষমতা পেল না, ততদিন পর্যন্ত। কনস্টিটিউশন গৃহীত হওয়ার পরে 14 নভেম্বর 1972 অ্যাকশন দেওয়া হলো, এটার ইফেক্ট দেওয়া হলো 16 ডিসেম্বর 1972। তখনও পর্যন্ত প্রেসিডেন্ট অর্ডারই চলেছে। এরপরে কনস্টিটিউশন অনুসারে পার্লামেন্ট ইলেকশন হয়েছে, পার্লামেন্ট গঠিত হওয়ার পরে সেশন হয়েছে, সেশন স্থগিত হওয়ার পরে যে কনস্টিটিউশন আর্টিকেল 93 অনুসারে অর্ডিন্যান্স জারির ক্ষমতা প্রেসিডেন্ট পেয়েছে, তার আগ পর্যন্ত এই প্রেসিডেন্ট অর্ডারে পিইউতে চলেছে। এখন এগুলোকে সবগুলোকে লেজিটিমেসি কিভাবে দেওয়া হলো? সেই কনস্টিটিউশন গৃহীত হওয়ার মধ্য দিয়ে, এবং যে আইনগুলো আমি কথা বললাম সেগুলো সব রিপিল করা হয়ে গেল আর্টিকেল 151 অনুসারে। বলা হলো কনস্টিটিউশন ফ্রেম হয়ে গেছে, এগুলো এখন রিপিল। এখন যদি আমরা সেই অবস্থায় থাকতাম, আমি বলতাম যে ঠিক আছে, স্পেশাল প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার এখন করা যাবে। আমরা কি সেই অবস্থায় আছি? নাই তো। আমাদের একটা কনস্টিটিউশন আছে, এই কনস্টিটিউশন আমরা মেজর অ্যামেন্ডমেন্ট গুলো প্রপোজ করছি। আমরা মোটামুটি সবাই এক জায়গায় এসেছি, এখানে কিছু কিছু পয়েন্টে নোট অফ ডিসেন্ট আছে। আমরা লেট আস হ্যাভ এ ডিসকাশন যে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, সেই আলোচনাই তো আজকে হচ্ছে। এখন ইমপ্লিমেন্টেশনের পর্যায়ে আমাদের যে সাজেশন এবং 29টা দলের যে সাজেশন, সেটা রিটেন আপনাদেরকে দেওয়া হয়েছে, আপনারা এটা কম্পাইল করে আমাদেরকে দিয়েছেন, থ্যাংক ইউ। তারপরেও আপনারা আলোচনায় দেখেছেন, সেই জন্য আরো ধন্যবাদ। এই আলোচনার প্রেক্ষিতে আমরা যদি একটা জায়গায় যেতে পারি, তাহলে সবচেয়ে খুশি হব আমরা। কারণ এই আনসার্টেনিটি নিয়ে বেশি দিন আর কন্টিনিউ করা যাবে না। আমি মনে করি মাননীয় প্রধান উপদেষ্টা রাইটলি আঠার করেছিলেন যে এটা একটা জাতীয় প্রতিশ্রুতি। এই জাতীয় প্রতিশ্রুতিটা রিটেন এমবডিড করে আমরা যারা এখানে আলোচনা করছি সবাই মিলে আমরা এগ্রিড হই, সিগনেচার করি, আমরা একটা বিশাল জাতীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সেটা লঞ্চ করি, জাতি দেখুক এবং এই প্রতিশ্রুতিগুলো ওয়েবসাইটে যাক। আমরা সবাই প্রত্যেকটা দলের ম্যানিফেস্টোতে সেটা উল্লেখ করি, উল্লেখ করার পরে সেটা এই কমিটমেন্টে যাই যে যারাই পার্লামেন্টে যাবে তারা এটা বাস্তবায়ন করবে। এখন প্রশ্ন আসে, সেটার গ্যারান্টি কি? এই জবাব তো আমাদের কাছে নাই। সেটার গ্যারান্টির প্রশ্ন যদি আপনারা তোলেন, তাহলে সেই জবাব আমরা দিতে পারবো না। আমরা শুধু কমিটমেন্ট দিতে পারবো। তবে আমরা তারপরও আহ্বান করেছিলাম, যদি এটা বাস্তবায়নের ক্ষেত্রে আইনগত ভিত্তির কথা আপনারা যারা তুলছেন, সেই রকম যে কোনো একটা আইনগত ভিত্তি যদি প্রসিডিউর যদি আপনারা বের করতে পারেন, তার সাথে আমরা একমত হব। সেই জন্যই আমরা আলোচনায় আসছি। সেটা কি আপনারা বের করতে পেরেছেন? আজকে যে কাগজটা দিয়েছেন ঐকমত্য কমিশনের পক্ষ থেকে, যে 29টা দলের যে সমস্ত প্রস্তাব এই সনদ বাস্তবায়নের প্রেক্ষিতে, তার মধ্যে মুদ্রা বিষয়ে 6টা আইটেম আপনারা এখানে কম্পাইল করেছেন যে এই মতামতগুলো এসছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। তারপর আপনারা এটাও বলেছেন যে পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনার পরিপ্রেক্ষিতে জুলাই জাতীয় সনদ 2025 অন্তর্ভুক্ত হওয়া বিষয়সমূহকে, যার মধ্যে ভিন্নমত অবলিক নোট অফ ডিসেন্ট আছে উইদিন ব্র্যাকেট, সেগুলো 4 ভাবে বাস্তবায়নের জন্য পরামর্শ দিয়েছেন। এর উপর আমি আলোচনা করতে চাই। এর বাইরের আলোচনাগুলো হচ্ছে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের মতামত, সেটার উপর আলোচনা করা আমার সঠিক হবে না, যদিও ইতিমধ্যে কিছু করে ফেলেছি। এই 4 ভাবের মধ্যে আপনারা দিয়েছেন অধ্যাদেশ জারির মাধ্যমে এবং নির্বাহী আদেশের মাধ্যমে। এই বিষয়ে তো আমরা একমত হয়েছি, যেগুলো কনস্টিটিউশনকে টাচ করে না সেগুলো আপনারা অধ্যাদেশ এবং নির্বাহী আদেশ এবং অন্যান্য আদেশের মাধ্যমে করতে পারেন। কিন্তু তার বাইরে যেগুলো সাংবিধানিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, সে আলোচনাগুলোর মধ্যে আমরা এখন মোটামুটি আলোচনা এভাবে যেতে পারি যে আপনারা বলেছেন, আমার বাড়িতে উঠে গেল মনে হয়, যে প্রেসিডেন্ট জিয়ার রেফারেন্সে আমার ভাই জনাব হামিদুর রহমান আজাদও বলেছেন, অ্যাডভোকেট শিশির মুনির সাহেবও বলেছেন, এই রেফারেন্সটা টেনেছেন যে প্রোক্লামেশন জারির মধ্য দিয়ে কনস্টিটিউশনকে চেঞ্জ করা হয়নি। এই প্রশ্নের উত্তর হচ্ছে কনস্টিটিউশন প্রোক্লামেশন জারির মধ্য দিয়ে চেঞ্জ হয়নি, কারণ তখন কনস্টিটিউশন স্থগিত ছিল। স্থগিত থাকার কারণে রাষ্ট্র পরিচালনার স্বার্থে প্রোক্লামেশন জারি করতে হয়েছে। সেই প্রোক্লামেশনের লেজিটিমেসি দিয়েছে কোথায়? বাংলাদেশের
দ্বিতীয় জাতীয় সংসদের অধিবেশনে সে 5th অ্যামেন্ডমেন্ট বিল আনার মধ্য দিয়ে, এটা একটা 1 পৃষ্ঠার অ্যামেন্ডমেন্ট, যে প্রোক্লামেশন গুলোর মাধ্যমে এই যে কনস্টিটিউশনাল প্রভিশন গুলো জারি করা হলো সেগুলোকে 5th অ্যামেন্ডমেন্ট অন্তর্ভুক্ত করে চতুর্থ তফসিলে সেটা ইনক্লুড করে এটাকে 5th অ্যামেন্ডমেন্ট হিসেবে গ্রহণ করা হলো। তার মধ্য দিয়ে বাকশালের বিলুপ্ত হলো, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন হলো। এবং এরপরে অন্যান্য যে চেঞ্জেস আসছে জুডিশিয়ারির ক্ষেত্রে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ক্ষেত্রে, আরো অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত বৈপ্লবিক পরিবর্তন এসছে সেটা গৃহীত হলো কখন? যখন পার্লামেন্টের বৈধভাবে বিল আনা হলো তখন। যদি এই প্রোক্লামেশনগুলোর সংবিধান চেঞ্জ হয়েছে বলা হয়, এটা একটা রং ইন্টারপ্রিটেশন। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এটা ফরমান হিসেবে প্রোক্লামেশন হিসেবে জারি হয়েছে। এখন যদি এখন যদি আমাদের সংবিধান বহাল থাকে, আপনারা যদি সবাই স্বীকার করেন যে সংবিধান বহাল আছে, তাহলে প্রোক্লামেশন জারি করার কোনো সুযোগ নেই। এবং সংবিধান প্রোক্লামেশন জারির মধ্য দিয়ে স্পেশাল প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডারের মধ্য দিয়ে পরিবর্তন করা যায় না, কারণ সেই এখতিয়ার কারণেই। সেই এখতিয়ারটা যদি প্রয়োগ করতে হয় আপনাদের সাজেশন অনুসারে, যদি প্রেসিডেন্ট, এখানে যেভাবে দেখেছি প্রেসিডেন্টকে এখতিয়ার দেওয়া হবে সেই প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার জারি করার জন্য, প্রেসিডেন্ট এই আনকনস্টিটিউশনাল কাজটা করতে পারেন না। কারণ আজকে উনি ইমিউনিটি এন্ড প্রিভিলেজ বুক করছেন প্রেসিডেন্ট হিসাবে, কালকে যখন উনি সেটা থাকবেন না, তখন তার কনস্টিটিউশনাল ভায়োলেশনের জন্য এটার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা যাবে এবং সেটা প্রপার আদালতে যাবে। কিন্তু আমরা কি সেই নজির স্থাপনের জন্য কোনো সাজেশন দিতে পারি? এবং সেটা যেটা আমার ভাই হাসনাত কাইম সাহেব বললেন যে প্রসিডিউরাল মিস্টেকের কারণে নাল এন্ড ভয়েড হয়ে যাবে, সেরকম কোনো প্রেসক্রিপশন কি আমরা দিতে পারি? আজকে আমরা, আপনারা রাজনৈতিক দল হিসাবে উপযুক্ত আদালতে হয়তো এটা নিয়ে যাব না, যেহেতু আমরা এখানে সাইন করব। আমি ধরে নিলাম বিতর্কের স্বার্থে, বাংলাদেশের যে কোনো সিটিজেন তো দে আর এট লিবার্টি টু গো টু দি প্রপার কোর্ট, যে এখানে কনস্টিটিউশন কি চেঞ্জ হয়ে গেল, বাংলাদেশে কি 2টা কনস্টিটিউশন আছে, তখন কোর্ট কি বলবে এই কনস্টিটিউশন কে চেঞ্জ করলো, কার এখতিয়ার আছে, ফোরামটা কোথায়, এই প্রশ্নটা করবে। তাহলে আমরা যে জুডিশিয়ারিতে বিচার করছি কোন কনস্টিটিউশনের অধীনে করব? আর এখানে একটা প্রস্তাব উত্থাপন হয়েছে যে 5th অফ আগস্ট থেকে অথবা এখন থেকে সেটার কার্যকারিতা দেয়া হোক। তা এখন যদি সেটার কার্যকারিতা দেয়া হয়ে থাকে, সেই কনস্টিটিউশনের প্রভিশনগুলো যদি চেঞ্জ হয়ে গেছে, অ্যামেন্ড হয়ে গেছে ধরে নেওয়া হয়, তাহলে বর্তমান কনস্টিটিউশনের কি হবে? এই গভর্নমেন্ট কোথায় থাকে? বেসড অন হোয়াট প্রভিশন থাকবে? এখন কনস্টিটিউশনের ধারাবাহিকতা যদি থাকে, 1 নম্বর স্বীকার করে আমি মনে করি আছে, এবং সে তার উপরে রাষ্ট্র চলছে, সেই ক্ষেত্রে যদি একটা ওভারল্যাপিং অথবা ডুপ্লিকেশন অথবা এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট গুলোকে যদি আমরা কার্যকারিতা দেই, তাহলে এটা তো 2টা কনস্টিটিউশন চলার মতোই অবস্থা হবে। জুডিশিয়ারি কোনটা মানবে, অ্যাডমিনিস্ট্রেশন কোনটা মানবে? এবং সিভিল রাইটস এর ক্ষেত্রে, প্রপার্টি রাইটের ক্ষেত্রে, যে কোনো ল এর আশ্রয় নেওয়ার ক্ষেত্রে আর্টিকেল 31 অনুসারে কোন সিটিজেন যদি যায়, তখন কোর্ট কোনটা মানবে, জুডিশিয়ারি কোনটা মানবে, কোন প্রভিশনটা মানবে? আর্টিকেল 31 অনুসারে সে যখন রিলিফ পাইতে পারবে, আমি শেষ করছি, তখন কোন কনস্টিটিউশন অনুসারে যাবে? এগুলো সব আমার মনে হয় যে সমস্ত প্রস্তাবনা আসছে, এটা সাধারণভাবে অগ্রহণযোগ্য এবং এটা যৌক্তিক নয়। সুতরাং আমরা একটা জায়গায় আসি যে আমরা একটা ন্যাশনাল কমিটমেন্টে যাই, সেই কমিটমেন্ট অনুসারে আমরা অঙ্গীকারনামা সই করি এবং সেটা পরবর্তী জাতীয় সংসদে গৃহীত হওয়ার জন্য সবাই আমাদের যার যার ম্যানিফেস্টোতে উল্লেখ করি। এইটাকে ভায়োলেট করে বাংলাদেশের কোন রাজনৈতিক দল ভবিষ্যতে রাজনীতি করবে সেই রকম কোন সুযোগ আছে বলে আমার মনে হয় না। আমার বক্তব্য এতক্ষণ শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরো অনেক বিষয় আলোচনা ছিল, আমি আজকে করলাম না, পরবর্তী যদি কোনো কোয়েশ্চেন রাইজ করে তখন করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।